ডক্টর স্পেশাল এপিসোড এবং মেডিকেল লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের প্রিয় ডক্টর স্যার, রিনাউন্ড ডক্টর স্যার, ডক্টর কনিষ্ক সরকার, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তার প্রত্যেকটি কথা যেভাবে ফ্রুটফুল হতে শুরু করে বা কিভাবে ডাক্তারি পরিভাষাকে নিজের মতন করে তিনি আয়ত্ত করে আমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করেন, সেটাই কিন্তু আমাদের কাছে একটা বিরাট পর্ব বলে মনে হয়। কারণ আমরা সকলেই জানি সুস্থ থাকতে হবে দিনের শেষে গিয়ে, এবং সুস্থ থাকাটা আজকের দিনে দাঁড়িয়ে বিরাট বড় একটা চ্যালেঞ্জের মুখে থাকি আমরা। সেই সমস্ত কিছুর হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে বা শরীরটাকে একটু ঠিক রাখতে গেলে বা রোগ নির্মূল করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। আমরা কিন্তু সর্বপ্রকারের দিক থেকে আপনাদেরকে সেই পরিষেবা দিয়ে থাকি এবং যথাযথভাবে প্রত্যেক এপিসোডে কিন্তু আমরা নানান রকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেও শুরু করি, যেগুলোর জন্য আমরা সকলে বোধগম্য হয়ে উঠি এবং নানান ধরনের টপিক, নানান ধরনের এক্সপ্লেনেশন যেভাবে উঠে আসে সেখান থেকে কিন্তু আমরা সমৃদ্ধ হতে শুরু করি। তাহলে আজকে কি নিয়ে কথা হবে সবটুকু বলবো, কিন্তু ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখি। যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য কিন্তু বিশেষ একটা বিষয় রয়েছে। তার অর্থাৎ হলো, আপনারা সকলেই জানেন যে যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে তাদের কিন্তু নানান ধরনের শারীরিক অবনতি ঘটতে শুরু করে, যেমন হার্ট অ্যাটাক থেকে শুরু করে আমরা দেখেছি যে কিডনি এফেক্ট থেকে শুরু করে, এবং তার পাশাপাশি চোখের সমস্যা চলে আসে, ব্লাড প্রেশারের সমস্যা চলে আসে, পায়ের সমস্যাও চলে আসে। সেখান থেকে একটু নিয়ন্ত্রণে থাকতে কিন্তু আমাদের সকলকেই হয়ে ওঠে। তো সেজন্য কি করতে হবে, অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে হবে। আমাদের অনুষ্ঠানে কিন্তু নানান রকম বিষয় নিয়ে যেহেতু আমরা আলোচনা করে থাকি, সেটা কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে একটা হেলদি বিষয় তৈরি হয়ে থাকে। সেজন্য কি করতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের সুস্থ থাকতে হবে এবং চলে আসতে হবে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। যারা ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে কথা বলতে চাইছেন ডক্টর স্যারের সঙ্গে, আপনারা নির্বিঘ্নে কথা বলতে পারছেন এবং প্রত্যেকটা সলিউশন বা তার যে ডিটারমিনেশন সবটুকু কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপর আমরা চলে আসবো এবারে যে আজকে কি নিয়ে কথা হবে। এগুলোর জন্য তো আপনারা বসে থাকেন এবং অপেক্ষারত মানুষদেরকে আমরা অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু চলে এসেছি। আপনারা জানেন যে আমরা কিন্তু গতদিন ভিটামিন ডি এর সাথে হার্ট হেলথের একটা নিবিড় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আপনাদের তরফ থেকে আমাদের দপ্তরে প্রচুর ফোন, প্রচুর মেসেজ, আপনারা আরও অন্য বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছেন। সেখানে কিন্তু আমরা দেখেছি যে গ্যাস্ট্রিক আলসারেরও একটা অন্যরকম প্রবণতা রয়েছে এবং ভিটামিন ডি এর ভার্সন তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে রয়েছে। গ্যাস্ট্রিক আলসারের যে সেই নানান ধরনের প্রকোপ রয়েছে, সেই সমস্ত সবকিছু বিস্তারিতভাবে জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু আপনাদের থাকতেই হচ্ছে। ডক্টর স্যার যখন রয়েছেন তিনি প্রত্যেকটি জায়গায় একদম সুন্দর করে আপনাদের জন্য বলবেন। সেই জানানটা যেহেতু তিনি আমাদেরকে দিয়ে থাকেন, তার জন্য কিন্তু আমাদের জীবনে সচেতনতা অবলম্বন করতে পারি, সুবিধাবোধ শুরু হয়, সুরার পথও বেরিয়ে আসে। চলুন আর বিশেষভাবে আমরা তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং নানান রকমভাবে আমাদের জীবনটাকে একটু সাজিয়ে নিতে হবে, কারণ আমাদেরকে সুস্থ থাকতে হবে। মানুষ জীবন সুস্থ থাকতেই হচ্ছে। তাহলে চলুন আর কোনো কথা বলবো না, রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর স্যার, তাকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই ইচ্ছে জানিয়ে আজকে প্রথম বক্তব্য শুরু করব। দেখুন, এই অনুষ্ঠান তো সুস্থ থাকার অনুষ্ঠান, শরীর এবং মন যাতে ভালো থাকে, বিভিন্ন রকম অসুখ বিসুখের নিদান বলুন, সেটা থেকে বেরিয়ে আসার উপায়, এসব নিয়ে আলোচনা। এই আলোচনা যেরকম আগে গত প্রায় 22 বছর ধরে একটানা চলে আসছে, এই শনিবারের বৈঠক, সেটা তো চলবে। তার সাথে সাথে আজকে একটা বিশেষ কারণে 1 মিনিট সময় একদম এসব অসুখ বিসুখের বাইরে না বললে নয়। একটা বিশেষ সময়ে, বিশেষ কালখণ্ডে আমরা রয়েছি, পুরো ভারতবর্ষ, সারা পৃথিবী। আপনারা জানেন যে আপনার বা আমার, এই যে আমি কলকাতায় একটি বিশেষ টিভি স্টেশনে বলুন, তাদের ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে যোগাযোগে আছি, সেটা আমরা, আমাদের দেশ সুরক্ষিত আছে, আমাদের সীমান্ত সুরক্ষিত আছে, আমাদের উপর আক্রমণ করে এক্ষুনি টিভি স্টেশনটাকে কেউ ধ্বংস করে দিচ্ছে না। আমরা আমাদের মতো যে যেখানে যেরকমভাবে আছি সেইভাবে জীবন জীবিকা নির্বাহ করতে এবং আমাদের পরিবার, সন্তান সন্ততিদের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত আছি বলে
আজকে আমিও বলছি, আপনিও শুনতে পাচ্ছেন। কিন্তু ভাবুন তো, যদি দেশটা এরকম হতো যে শত্রু দেশের এরোপ্লেন থেকে বোমা বর্ষণ হচ্ছে বা মিসাইল থেকে বোমা বর্ষণ হচ্ছে, এরকমভাবে আমি কথা বলতে পারতাম, আপনারা নিশ্চিন্তে শুনতে পারতেন? অর্থাৎ আমাদের ব্যক্তিগত সুরক্ষা বলুন, সুস্বাস্থ্য বলুন, পারিবারিক সুস্বাস্থ্য বলুন, সমস্ত কিছুর ওপরে হচ্ছে দেশের সুরক্ষা, আমাদের সীমান্তের সুরক্ষা। এবং সেইটা যে কত বড় চ্যালেঞ্জ ছিল গত কয়েকদিনে আমরা নিজেরা দেখেছি। কেউ টিভির সামনে দেখেছেন, কেউ খবরের কাগজে পড়েছেন, আমরা সবাই সেগুলো দেখেছি। আমি আমার অনুষ্ঠান শুরু করার আগে অতন্দ্র প্রহরীর মতো ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস, ভারতের আর্মি বলুন, ভারতের নেভি বলুন, এয়ারফোর্স বলুন, বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, এবং এছাড়াও ভারতের দেশের মধ্যে যে সশস্ত্র বাহিনী বিভিন্ন জায়গায়, পুলিশ বলুন, সিআইএসএফ বলুন, এরকম অনেক অর্গানাইজেশন আছে। তো তারা আমাদের এই সুরক্ষা দিতে পারছে এবং সফলভাবে দিতে পারছে। শত্রু দেশের বিভিন্ন রকম আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা, সেটাগুলো সেই চেষ্টাগুলো আমরা কিভাবে বিফল করে দিয়েছি, অনেকটা দীপাবলির আতশবাজির যেরকম আমরা দেখি সেরকম টিভিতে আমরা দেখেছি। আশা করি আমরা সবাই, যে ক্ষেত্রে দেশের সুরক্ষা সব থেকে বেশি জরুরি এবং যেখানে ইস্যুটা হলো নিজের দেশের সুরক্ষা, সেখানে সবাই একত্র থাকব এবং সবাই মিলে যেখানে যেভাবে পারি এই সুরক্ষা বলের প্রত্যেকটি কর্মীকে একটু বেশি সম্মান দেব, ভালোবাসবো, নিজেরা যদি কিছু করতে পারি তাদের জন্য করব। এই আবেদন জানিয়ে এবার ডাক্তারি আলোচনায়, কারণ বলে দিলাম এই সমস্ত কিছু সব ঠিকঠাক থাকবে যদি দেশ সুরক্ষিত থাকে। আর দেশ সুরক্ষিত থাকবে যদি সুরক্ষা বল আমাদের রক্ষা করতে সমর্থ হয়। তো তাদের জন্য আমাদের এইটুকুনি করা বোধহয়, বা এইটুকুনি ভাবা, বা এইটুকুনি বলা, এটা বোধহয় খুব বড় কিছু নয় আমার মনে হয়। যাই হোক, আজকে আপনাদের অনুরোধে গ্যাস্ট্রাইটিস নিয়ে প্রচুর মানুষ জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু, এটা ভিটামিন ডি যদি, আপনি আগের দিন বলছিলেন যে হার্টের রোগ হয়, ব্লাড প্রেশারের প্রবলেম হয়, এরকম নানা রকম কিছু বলেছেন। মানে সবাই আমরা আগে জানতাম যে ভিটামিন ডি শুধু মানে হাড় শক্ত যাতে না হয় সেরকম সব রোগ, অস্টিওপোরোসিস, অস্টোমেলাসিয়া, এই ধরনের রোগ করে। কিন্তু পরে আপনার কাছ থেকে জেনেছি, এরকম লোকে ফোন করে জানিয়েছেন যে হার্টের ব্যাপারও আছে, আরও বিভিন্ন কারণে ভিটামিন ডি আমাদের হেল্প করে। কিন্তু স্পেসিফিক্যালি গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, মানে প্রচুর মানুষ তো আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবাংলায় বা তার চারপাশের অঞ্চলে, সে বিহার বলুন, উড়িষ্যা বলুন, এই পশ্চিমবঙ্গের এইসব অঞ্চল বলুন, প্রচুর মানুষ এই গ্যাস্ট্রিকের রোগে ভুগছেন, যেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি, গ্যাস্ট্রিক আলসার বলি, এবং তারপরে আরও এর অন্য অন্য কিছু আছে, আমি সবগুলোতে আসবো। কারণ এই যে গ্যাস্ট্রিক কথাটা মানুষ যে ভোগেন, যদি কাউকে জিজ্ঞেস করি যে এই যে গ্যাস্ট্রিক রোগী আপনার কষ্টটা কি, দেখবেন মোটামুটি 4-5টা সিমটমের কমন এসে যাবে। গলায় টক জল, গলার কাছে কিছু আটকে আছে, খেতে গেলে পেট দমসম ভাব, কীরকম যেন পেটে অস্বস্তি, পেট ঠিক পরিষ্কার হচ্ছে না। এর সাথে সাথে প্রচুর মানুষের আর একটা ধারণা থাকে যে গ্যাস বোধহয় মানে অন্য জায়গায় ঘোরাফেরা করছে, কখনো এইসব জায়গায় ব্যথা করছে, এইসব জায়গায় ব্যথা করছে, মাথার যন্ত্রণা হচ্ছে, যতক্ষণ না বমি পাচ্ছে বা বমি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রিলিফ নেই। এরকম নানা রকমের প্রেজেন্টেশন আছে। কতগুলো সত্যি সত্যি গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসারের সাথে সরাসরি সম্পৃক্ত, আর কতগুলো সিমটম আছে যেগুলো এতটা সরাসরি সম্পৃক্ত নয়, মানুষ মনে করেন সম্পৃক্ত। ডাক্তারবাবুদের ওটা ভেবে নিতে হয়, বুঝে নিতে হয় যে কোনটা সরাসরি সম্পৃক্ত, কোনটা সরাসরি সম্পৃক্ত নয়। আজকে আপনাদের
প্রথম যে জিনিসটা একটু পরিচিত করাবো, যে এই যে আমরা গ্যাস্ট্রাইটিস বলি, ব্যাপারটা কি? আমি যখনই গ্যাস্ট্রাইটিস কথাটা বলি না, তখনই গ্যাস্ট্রাইটিসের সাথে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং গ্যাস্ট্রিক আলসার, এই তিনটেকে এক পংক্তিতে আলোচনা করতে পছন্দ করি। কারণ শুধু গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা করে যদি থেমে যাই, তাহলে একটা জায়গায় পৌঁছানো আছে, ধরুন ডেস্টিনেশন, সেটা একটুখানি গিয়ে দাঁড়িয়ে পড়া হলো, ডেস্টিনেশনে পৌঁছানো হলো না। ডেস্টিনেশনটা হচ্ছে ওই তিনটে দিয়ে শেষ হবে। ইনফ্যাক্ট তিনটের পরেও আরও কিছু আছে, কিন্তু অন্তত এই তিনটে, যে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং গ্যাস্ট্রিক আলসার, এই তিনটে নিয়ে আলোচনা করলে মোটামুটি একটা ধারণা মানুষের হয়। এবং এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার করে বলতে হয় যে আমাদের পশ্চিমবাংলায় বলুন বা সারা ভারতবর্ষে গ্যাস্ট্রাইটিস নিয়ে কম বেশি ধারণা সবার আছে। কারণ খুব কম বাড়ি, হাউসহোল্ডের কথা বলছি, খুঁজে পাওয়া যাবে যেখানে একটা অম্বলের ট্যাবলেট বা শিশির ওষুধ, বা এখনকার দিনে যেটাকে গ্যাসের ওষুধ বলে, গ্যাসের ক্যাপসুল, সেটা পাওয়া যাবে না। এরকম খুব কম দেখবেন। এই আপনি যে টিভিতে দেখছেন বা পরে যখন ইউটিউবে যাবে দেখবেন, আপনার বাড়িতেও আছে। অর্থাৎ এটা প্রচুর মানুষ জানেন, প্রচুর মানুষ ভোগেন, এবং একটা তথ্য দিলে এটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। সারা পৃথিবীতে সংখ্যার হিসেবে এবং মূল্যের হিসেবেও সব থেকে বেশি বিক্রি হয় কি ওষুধ, এটা যদি কখনো আপনি হিসেব করেন বা একটা সার্ভে করেন, দেখবেন এই গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং গ্যাস্ট্রিক আলসারের ওষুধ। আপনারা এটা এখন তো জেনে গেছেন মানে কি, শুধু গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গ্যাসের ওষুধ আমি বলছি, আমি এখনো পর্যন্ত সেই ওষুধের যে গ্রুপে বিলং করে সেগুলোর নাম বলছি না এই কারণের জন্য যে আমি যতটা জানি আপনারা ওষুধের ব্র্যান্ড নেম কিন্তু আমার থেকেও হয়তো বেশি জানেন, মানে এত কমন এগুলো, কাজেই আমি ওটা বলছি না। খালি একটা কথা বলছি যে মোটামুটিভাবে ওই সমস্ত ওষুধগুলো ZOLE জল দিয়ে শেষ। সেটা আপনি ওমিপ্রাজল বলুন, প্যান্টোপ্রাজল বলুন, এটা বিশেষ গ্রুপ আছে। তার আগে যেগুলো ছিল সেগুলো আরেকটি গ্রুপের ছিল। কিভাবে এই ওষুধগুলো প্রথম মানে ব্যবহৃত হলো, আবিষ্কৃত হলো, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, এবং এটা একটা ইতিহাসের কাহিনী মতো। বেশি দিন আগে না, এই 80-র দশকের শেষের দিকে, মানে আমরা যখন মেডিকেল কলেজে মানে বের হচ্ছি, পাশ করছি, ধরুন ওই সময় অস্ট্রেলিয়ায় গবেষণা হচ্ছে, গবেষণা করে বিজ্ঞানীরা প্রথম জানালেন যে আমাদের যে সেই চিরাচরিত, এমনকি মেডিকেল কলেজে যখন আমরা পড়েছি তখনও আমাদের এরকম নিদান দেওয়া হতো, মানে রুগীদের বলতাম যে ঝাল বেশি খেও না, 2 ঘন্টা মানে বেশি পেট খালি রেখো না, এই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটু করে কিছু খেতে হবে। এবং সেই মেডিকেল কলেজের যে বিখ্যাত সিঁড়ি আমাদের এমার্জেন্সির উল্টো দিকে, আমাদের সময়ও প্রায় সবসময় মানে ওটা প্রায় ভর্তিই থাকতো। বেশিরভাগই বিহার, উড়িষ্যা এবং কলকাতার বাইরে থেকে আসা রুগীদের। তাদের না পোশাকটা এখনকার দিনের থেকে একটু আলাদা, বেশিরভাগই ধুতি, পায়জামা, লুঙ্গি, এইসব পরা। মানে কেন এই কথাটা বলছি জানেন তো, অনেক দূর থেকে তাদের পকেটের দিকে নজর করা যেত। আপনারা ভাবছেন ডাক্তার হয়ে এরকম রুগীর পকেটের দিকে নজর, তো ভালো কথা নয়। মানে এখনও শোনা যায় যে ডাক্তারদের রুগীর পকেটের দিকে নজর, না কোনো টাকা কড়ির ব্যাপার নয়। পকেটের দিকে কেন নজর? এই জন্য যে আমরা যখন যাতায়াত করতাম, আমাদের মাস্টারমশাই, প্রফেসররা শিখিয়ে দিয়েছিলেন পকেটের দিকে নজর রাখবে, তাহলে পেশেন্ট সেগ্রিগেট করতে সুবিধা হবে। আপনারা ভাবছেন পকেটের দিকে নজর করে কি করে পেশেন্ট সেগ্রিগেট করা হচ্ছে, কোন রুগী কোন দিকে যাবে, মানে কোন ডিপার্টমেন্টের রুগী। তো যাদের পকেটে দেখবে যেরকম একটা ডিবে মতো আছে, হয় প্লাস্টিকের
বা অ্যালুমিনিয়ামের বা স্টিলের বা অনেকের তামার, এরকম ডিবে, নস্যির কৌটোর মতো। আর পকেটে দেখবে বিস্কুট আছে, একটু মুড়ি থাকে বা বিস্কুট, একটা ছোট বিস্কুটের প্যাকেট। আমি বিস্কুটের ব্র্যান্ড নেম বলছি না, তখনও যা এখনও তাই, কিন্তু খুব কম দামের বিস্কুটের প্যাকেট আর ওই ডিবের মধ্যে খাবার সোডা রাখা থাকতো। কারণ কি, যারা গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে তখনকার দিনে ভুগতেন, তারা কিছুক্ষণ পরপরই অনেকে ওই একটু খাবার সোডা খেয়ে একটু জল খেয়ে নিতেন। ওই চিকিৎসা, আর পেট খালি রাখা যাবে না, ওই জন্য দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিতেন। পকেটের দিকে নজর রাখলেই বোঝা যেত যে এ আলটিমেটলি ওই মেডিসিন দেখিয়ে তারপরে ওই তখনকার দিনে যে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট তখনও ছিল, তো সে পেটের রোগের ডিপার্টমেন্টে যাবে এবং সেখানে ভিড় সব থেকে বেশি। তো আমরা যখন পাশ করে বেরোচ্ছি তখন প্রথম আবিষ্কার হলো এই যে আমাদের যে এতদিন ধরে ধারণা যে বেশি ঝাল খেলে, পেট অনেকক্ষণ খালি রাখলে বা খুব পেট গরম খাবার খেলে, যে সেই সব খেলে গ্যাস্ট্রিক আলসার হয় বা গ্যাস্ট্রিকের রোগ হয়, এইসব আমাদের ধারণা। তো তখন প্রথম জানলাম যে আসলে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এইসবের মূল কারণ কিন্তু ওই ঝাল খাওয়া নয়, রিচ খাবার খাওয়া নয়, অনেকক্ষণ পেট খালি রাখা নয়। আসলে ম্যালেরিয়া জ্বর যেমন মশার কামড়ে হয়, মশা বিশেষ ধরনের ম্যালেরিয়াল প্যারাসাইট বহন করে। ম্যালেরিয়া নিয়ে যখন বলবো সেই 4 ধরনের কী কী প্যারাসাইট আছে, নাম যারা ডাক্তারি পড়ছো এখন তারা সবাই জানো, ওটা বলছি না। তো ঠিক তেমনি একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার হয়। তো অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা ওটা আবিষ্কার করলেন, তার নামও দিলেন হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, ওদের আকারটা যেরকম ছিল সেই রকম দেখে আর কি, এবং সেটা ডিটেক্ট করার রাস্তা বের করলেন। তার ফলে হলো কি, এই গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসারের চিকিৎসায় একটা যুগান্তকারী পরিবর্তন এসে গেল। এর আগে পর্যন্ত বললাম ওই বিস্কুট আর খাবার সোডা পকেটে, তারপর আমাদের কাছে আসলে আমরা বিশ্বাস করুন তাকে অদ্ভুত অদ্ভুত চিকিৎসা দিতাম। যেমন পদ্মমধু বলে একটা আয়ুর্বেদিক ওষুধ আছে, সেটারই আমাদের অ্যালোপ্যাথিতে লাইকোরিস হিসেবে ব্যবহার হতো। একই জিনিস আর কি, আমরা লাইকোরিস নাম দিয়েছিলাম, তার ব্র্যান্ড নেম নানা রকম ছিল। তারপরে বিসমাথ সালফেট, এখন ভুলে গেছে, এখন ডাক্তার নতুন যারা পাস করেছো তারা নামই শোনোনি। তো সেই সব ওষুধ দিয়ে চিকিৎসা করা হতো এবং প্রচুর রুগীকে, এখনকার দিনে খুব কমে গেছে, তখনকার দিনে প্রচুর রুগী আমাদের মেডিকেল কলেজের সার্জারি, জেনারেল সার্জারিতে অন্তত দিনে 15টা এই পেট কাটার অপারেশন হতো। আমি ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, কী হতো, পেট কাটার অপারেশন বলতে কি, স্টমাক কেটে বাদ দেওয়া, সেটা পুরোটা হোক বা কিছুটা হোক, মানে আমরা বলি গ্যাস্ট্রেক্টমি। তো পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি খুব কমন ছিল, মানে তখনকার দিনে অন্য রাস্তা নেই। তো তারপরে প্রথম ওই 90 দশকের দিকে বাইরে, মানে ইংল্যান্ডে, ইউএসএতেও চলে আসলো, প্রথম ওষুধ ছিল সিমেটিডিন বলে একটি ওষুধ, ট্যাগামেট বলে বাজারে পাওয়া যেত। 5টা করে ট্যাবলেট খেতে হতো এবং ট্যাবলেটের উপরে একটা সাপের ছবি থাকতো। এইগুলো কেন বললাম, যে পেশেন্টকে বোঝাবার জন্য আমাদের ব্যবহার করতে হতো এরকম কথা, যে দিনে 5 বার করে ওষুধ খেতে হবে, এই দেখো সাপের ছবি আছে, এই রকম ওষুধ, এরমভাবে বুঝি বলতে হতো। কারণ এই যে প্রায় আমি যখন পড়াশোনা করেছি মেডিকেল কলেজে, তখন রুগীদের ধারণাই ছিল গ্যাস্ট্রিক সারে না, গ্যাস্ট্রাইটিস, ডিউডেনাল আলসার এইসব কোনো সারে না, এটা সারা জীবন থাকে। আসলে ধারণাটা ভুল প্রমাণিত হলো, কারণ এই প্রথম ওই সিমেটিডিন ওষুধ আবিষ্কার হওয়ার ফলে।
তার বেশি দিন নয়, ধরুন এই আমারই জীবৎকালে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। সেই টাগামেটের নাম আপনারা জানেন না, আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার বলছি। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি রীনা বলছি, রীনা দত্ত। হ্যাঁ, হ্যাঁ। মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ এই যে ডাক্তারবাবু, আমার একটা পিঠে ব্যথা হয়। হুম ওটা মানে কখনো পিঠ থেকে মানে কমে, আবার কখনো কোমরের দিক থেকে নামতে থাকে। হুম হুম তো ব্যথার জন্য কিছু করছেন আপনি? না কিছু করিনি, এটা এই 2 সপ্তাহ ধরে এটা হচ্ছে। তো আপনার লাইন মানে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি আপনাকে, ওই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ আচ্ছা, প্রোগ্রাম দেখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এই যে কোমরে ব্যথা হয় বলছেন, তা এটা কি এই এই কয়েকদিনের না আগেও মাঝে মাঝে একটু একটু হতো, না এই প্রথম আপনি এক্সপিরিয়েন্স করছেন? না, মাঝে মাঝে এক দিন হতো, সেটা সেরকম হতো না, আবার কমে যেত। আপনার ঠিক আন্দাজ বয়সটা কত হবে? সপ্তাহ ধরে দেখছি পিঠের থেকে ব্যথাটা নামে কোমরের দিকে যায়, হ্যাঁ। আবার কখনো হয়তো হয় না, মানে ঘাড়ের মধ্যেই ব্যথাটা থেকে যায়, এরকমই হয়। আপনার আন্দাজ বয়স কত হবে? আর 42। 42, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথার উত্তর দেবেন, সেটা হলো এই যে ব্যথাটা, এটার জন্য কোনো রকম ওষুধপত্র বা অন্য গরম সেঁক বা এইসব কিছু করেছেন? না গরম সেক দিয়েছি, হুম, অন্য কোনো ওষুধ খাইনি এখনো। ঠিক ঠিক। বা সাধারণ জেলটা দিয়ে মালিশ হ্যাঁ, করেছি, হ্যাঁ। এরকম। ঠিক ঠিক। আচ্ছা, এটা পরিষ্কার করে দিয়ে আপনিও শুনবেন। সেটা হচ্ছে লীনা দেবী, যেটা নিউ আলিপুর থেকে ফোন করেছেন। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে কমন মানে ডাক্তারবাবুরা প্রথমে চিন্তা করেন এই বয়সে, মানে অ্যারাউন্ড 40 এরকম বয়সের, কি পুরুষ কি মহিলা, তাদের ক্ষেত্রে আমরা প্রথম চিন্তা করি কি জানেন, এই যে ঘাড়ে আগে ব্যথা হচ্ছিল কি না, একটু ঘাড়ে অস্বস্তি আছে কিনা, এটা জিজ্ঞেস করে নিই। যদি সেরম থাকে তাহলে সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের কথা প্রথম চিন্তা করতে হয়, এবং সেটার জন্য সিম্পল এক্স রে সার্ভিক্যাল স্পাইন এপিএন ল্যাটারাল, এটা যথেষ্ট। এটা থেকে ইনফরমেশন পাওয়া যায়। এবং এটা জানিয়ে রাখি, আপনাকেও জানাই, সবাইকে, যেহেতু গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা করছি, এটার জন্য কিন্তু কোনো ওষুধ খেতে যাবেন না। মানে অনেকে না ওষুধ খেয়ে এই ধরনের ব্যথা কমাতে চেষ্টা করেন, এই ধরনের ওষুধকে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস এনএসএইডস বলি। ইনফ্যাক্ট গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সবথেকে কমন যে দুটো কারণ, একটা তো হেলিকোব্যাক্টার, আর 2 নম্বর হলো কিন্তু এই ব্যথার ওষুধ এনএসএইডস। আরও অনেক কারণ আছে কিন্তু সেগুলো খুব কম। বেশিরভাগ হচ্ছে এই হেলিকোব্যাক্টার প্যালোরি, যেটা নিয়ে আলোচনা করবো, আর একটা হচ্ছে এনএসএইডস, মানে হচ্ছে ব্যথার ওষুধ। এবার আপনাকে বলি, আপনার কি ঘাড়ে কোনো অস্বস্তি অসুবিধে ফিল করেছেন? না সেরকম কোনো মানে ফিল করি না। ওই মানে ঘুম থেকে ওঠার পর এক এক সময় হয়, হ্যাঁ। এক সময় শোয়ার দোষে এরকম বলতে থাকে, কিন্তু না ওই ব্যথাটা অনেকক্ষণ থাকে। আবার ভালো জেল দিয়ে মালিশ করলে পর আস্তে আস্তে কমে, কখনো গরম সেক দিই, হ্যাঁ, এরকমই হয়। বুঝেছি। এটা দেখি মানে প্রায় দিনই এটা হচ্ছে। আর ঠিক। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ওই ঘাড়ের যে এক্স রে কথা বললাম, তার সাথে মানে আমরা বলি কি এক্স রে এলএস স্পাইন, মানে লাম্বোসেক্রাল স্পাইন, সেইটুকুনি, এবং এখানকার এক্স